স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি অনুপম দেব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। স্বাগত আপনাদের। আমরা শুরুতেই দেখে নিব যে আজকে গতকাল যেই প্রধান প্রধান খবর ছিল সেই খবরগুলোর কিছু অংশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম ২৪শে নভেম্বর পর্যন্ত মুলতবি করেছে আদালত। তার আবেদনের উপর শুনানি শেষে এই আদেশ দেয় বিশেষ আদালত। ওই দিনই মামলার বাদীর সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। সারা দেশে বিএনপি বিক্ষোভে পুলিশের বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাজীপুরে সংঘর্ষে আহত হয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নান সহ অন্তত ১০ জন। এছাড়াও বিভিন্ন জেলায় পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের আপিল মামলার রায় দেওয়ার পর ৭ দিন পার হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, আপিলের রায় ট্রাইব্যুনালে যাওয়ার পর জারি হবে মৃত্যু পরোয়ানা। আর সেই পরোয়ানা কারাগারে পৌঁছানোর পরেই শুরু হবে রাষ্ট্রপতির কাছে আসামির ক্ষমা চাওয়ার ক্ষণগণনা। দেশের সব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। খাদ্যের পাশাপাশি পুষ্টি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। লাইটারেজ জাহাজ শ্রমিকদের ৭ দফা দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকদের একাংশ। ফলে প্রায় ৩৫ ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে লাইটারেজ জাহাজে পণ্য পরিবহন ও খালাসের কাজ। আনুশকা ইমাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে আমরা এখন আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথির সাথে বিস্তারিত আলোচনা করব। মাহফুজ ভাই, প্রথমে আপনার সাথে কথা বলি। আজকে আমরা দেখলাম যে প্রধান প্রধান খবরগুলোর মধ্যে একটি বড় অংশ জুড়েই আসলে আমরা পত্রিকায়ও দেখেছি এবং আমাদের সংবাদেও যেটি দেখলাম যে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলার সাক্ষ্য ছিল সেটির তারিখ আবার পেছানো হয়েছে। এই মামলার ইতিহাস যদি আমরা দেখি, এর আগে দেখেছি যে এই যে বাসুদেব রায়, তার যে আদালতে বিচারটি হচ্ছে, সেই বাসুদেব রায়ের বিরুদ্ধে কিন্তু তারা অনাস্থা প্রস্তাব এনেছিলেন এবং তারা হাইকোর্ট আপিল বিভাগেও গিয়েছেন এবং এখন কিন্তু সেই আদালতেই তাদের বিচার প্রক্রিয়া চলছে। এই ধরনের অনাস্থার বিষয়টি কেন আসে বিচার বিভাগের? না, আমি তো আসলে পেশায় আইনজীবী নই, সম্ভবত মঞ্জুর আইনজীবী নন, মানে আইনের ব্যাখ্যাগুলো আমার পক্ষে দেওয়া সবটা রাজনীতিবিদদের আমি বলছি রাজনীতি, সেটা হচ্ছে এটা রাজনীতিবিদ না, যে কোনো ব্যক্তি, আমি যতদূর জানি, আমি যদি ভুল না হয়ে থাকে আমার, যে কোনো ব্যক্তি যে কোনো বিচারক সম্পর্কে কিন্তু অনাস্থা প্রকাশ করতে পারেন। তার মনে হতে পারে যে এই বিচারকের আদালতে গেলে আমি ন্যায় বিচার পাবো না। এটা কিন্তু অন্যায় কোনো কিছু না। এই ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে। যেমনিভাবে আপনারা সবাই জানেন যে সেটা হচ্ছে যে বিচারকরা অনেক সময় বিব্রত বোধ করেন, কারণ দেখান না, যদিও বলা হয় যে কারণ দেখানো উচিত কোনো মামলায়। সেটা আত্মীয়তার কারণে হতে পারে, তার নিজের কোনো অবস্থানের কারণে হতে পারে। সেইখানে বিএনপি চেয়ারপারসন হয়তো মনে করেছেন যে এই বিচারকের আদালতে গেলে তিনি বিচার পাবেন না। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, একটা কাজ সরকার করেছে, সেটা হচ্ছে যে সাধারণ আদালতে না নিয়ে পুরো মামলাটি আপনার আলিয়া মাদ্রাসার ওখানে যে বিশেষভাবে স্থাপিত আদালতে নিয়ে আসা হয়েছে। এইখানে সরকারের সদিচ্ছা সম্পর্কে, সরকারের সৎ মনোভাব সম্পর্কে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। মনে করা হচ্ছে যে এই পদক্ষেপটি সরকার ইচ্ছাকৃতভাবে করেছেন, কারণ না হলে আপনার সাধারণ যে আদালত পুরনো ঢাকায়, সেখানে এটা চলতে পারতো। এটা এমন কোনো মামলা নয় যে যেই মামলার জন্য আলাদাভাবে এখানে নিয়ে আসতে হবে, কারণ এই ধরনের আরও অনেক মামলা দুর্নীতি দমন কমিশন আমরা লক্ষ্য করেছি যে তারা দায় মুক্তি ঘটেছে। আর ওই যে বিচারকের ব্যাপারে, এটা কোনো অস্বাভাবিক কোনো কিছু নয়। এটা শুধু রাজনীতিবিদরা না, অন্যেরাও এই অনাস্থা প্রকাশ করতে পারেন। তার মনেই হতে পারে যে এই বিচারকের কাছে আমি ন্যায় বিচার পাবো না। তাহলে এই যে বারবার যে প্রশ্নটা ওঠে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হয় বা অনেক ক্ষেত্রে বলা হয় যে ইচ্ছে করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে, মামলা দিয়ে করা হচ্ছে, তাহলে আসলে প্রক্রিয়াটা কি হতে পারে? প্রশ্নটা উত্থাপন করেন বিরোধীরা বলতে আমি বলছি যে বিএনপি যে বিরোধী পক্ষ, আওয়ামী লীগ, এগুলি কিন্তু রাজনৈতিক রেটোরিক্সের অংশ। আমি ওইটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি না। কিন্তু আমি যেটা মনে করি যে সত্যি যদি সরকার মনে করে থাকেন যে সরকার একটা সঠিক অবস্থানে আছেন এই প্রশ্নে, তাহলে বিচারের যে ফাঁক ফোকরগুলো নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলোর সরকারের সুষ্ঠু জবাব দেওয়া উচিত। আর যেহেতু অনেকগুলো
দায় মুক্তির ঘটনা গত কিছুদিনে ঘটেছে, সেই কারণে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে কি এটি সত্যি সত্যি বিচার হবে, না তাকে রাজনৈতিকভাবে আপনার ইয়ে করবার জন্য, মোকাবেলা করবার জন্য, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবার জন্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। মঞ্জুর ভাইয়ের কাছে যদি আমরা একটু জানতে চাই যে এই ধরনের মামলাগুলোয় আমরা বারবারই দেখি যে সরকারে যেই থাকুক, বিরোধী দলের উপরে এক ধরনের বারবার দেখা যায় যে মামলা হচ্ছে এবং বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এইটার আসলে বিচার, সুষ্ঠু বিচার যদি হতে চায়, যে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ সত্যিই থেকে থাকে এবং সেটার বিচার হতে চায়, এই অভিযোগগুলো না তুলে আসলে কিভাবে সেই বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়? ধন্যবাদ আপনাকে। অভিযোগ না তুলে কিভাবে করা যায়, এই জন্য একেবারে এক কথা জবাব দিলে আমি বলবো যে আমাদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু বছর। কারণ এটি একটি, যেমনটি মাহফুজুল্লাহ ভাই বললেন এবং আপনি আপনার প্রশ্নের মধ্যে কিছুটা বলেছেন, যে এই ধরনের অভিযোগ ক্রমান্বয়েই কিন্তু চলে, আজকে নতুন না। যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল একই অভিযোগ ছিল, তার আগে বিএনপি ক্ষমতা ছিল, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, জাতীয় পার্টি এখন বিরোধী দলে, বিএনপি যখন ক্ষমতা তখন একই অভিযোগ ছিল। এর মূল বিষয়টা হচ্ছে আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এমন পর্যায়ে গেছে। আমি যদি বড় করে বলি যে 3টি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশকে শাসন করেছে 43 বছরের অধিকাংশ সময়, এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। তারা কিন্তু জানেন যে সরকারের 3টি প্রধান অঙ্গ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, 3টি কিভাবে কাজ করে। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা পড়ে এসেছি যে 3টিই স্বাধীনভাবে কাজ করা উচিত, একটি আরেকটিকে হস্তক্ষেপ করবে না। কিন্তু বাস্তবিকভাবে কতটা করে কি করে না, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যতটা না পর্যবেক্ষক হিসেবে জানি, তারা ওর ভেতরে বাস করেছেন, তারাই কখনো কখনো নিয়ন্ত্রণ করেছেন অথবা করেন নাই। ফলে যারা পানিতে নামেন তারাই জানেন পানিটা কতটা ঠান্ডা। আমি বাইরে থেকে বসে কেবল অনুমান করতে পারি, রেটরিক অর্থে বললাম। আর স্বাভাবিকভাবে যদি বলি, আমার একেবারে ব্যক্তিগত মন্তব্য হচ্ছে যে বিচার বিভাগ কিন্তু আমরা অনেক পথ পেরিয়ে আজকে যে অবস্থানে আছি, এতে সকল দল, বিএনপি আওয়ামী লীগ নির্বিশেষে সকল গণতন্ত্রমনা রাজনৈতিক দল বিচার বিভাগের স্বাধীনতা চায় এবং তার জন্য তারা সরকারে থাকুন বা বিরোধী দলে থাকুন, তারাও ভূমিকা রেখেছেন, আন্দোলন করেছেন। এবং আমি আন্তরিকভাবে মনে করি এখন অনেক বেশি সোচ্চার, কারণ তারা দেখেছেন যে ক্ষমতার বাইরে থাকলে কিভাবে বিচার বিভাগকে কখনো কখনো প্রভাবিত করার চেষ্টা করা হয়। আমি জানি না, মাহফুজুল্লাহ ভাই নিজে ভিকটিম, ফলে আমি বিচার বিভাগ নিয়ে খুব বেশি কথাও বলতে চাই না। এখনো তো সেই অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলো আছে। আমি মনে করি এটা রাজনৈতিক ওই যে চর্চা চলে এসেছে সেই কারণে। কিন্তু আমি তথাপিও মনে করি এখন বিচার বিভাগ অনেকখানি সরকার বা যারা ক্ষমতায় আছেন তারা পছন্দ করেন না এমন রায় দিয়েছেন গত 7 দিনে। আমি বলতে পারি 2-1টার নাম, আমি তাও ডিটেলসে যাচ্ছি না, আবারও সেই মামলার কোনো আদালত অবমাননা হয় কিনা। তবে যেই বিচারকের ব্যাপারে বললাম, মাহফুজুল্লাহ ভাই যথার্থই বলেছে যে এটা একজন যে কোনো নাগরিকেরই অধিকার আছে, তিনি বলতেই পারেন যে এই বিচারকের কাছে আমি ন্যায় বিচার পাবো না, আর একজনের কাছে পাবো। কিন্তু এটা কে বলেছেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যার মামলা চলছে। এই বিচারের মামলাটি নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক আছে। কিন্তু আমি আজকে সত্যি কথা ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাবো যে অনেক দিন ধরে আলোচনা চলছিল, যখনই তার মামলায় হাজিরা দেওয়ার কথা তখনই হরতাল ছিল, এবং আজকে একটি অলমোস্ট ন্যায্য হরতালের আশঙ্কা করছিলাম আমরা। সেই হরতাল না দিয়ে বিএনপি নেত্রী বরং বিচারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে গিয়েছেন, হাজিরা দিয়েছেন। এবং কেন করেন না এই জায়গায় আমি খালি একটু বলে নেই, কারণ বিএনপি কিন্তু দীর্ঘদিন ক্ষমতা থাকা অবস্থায় থাকেন। যে অভিযোগগুলো তারা করছেন যে বিচারকদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়, কোন বিচারক কার পক্ষে কার বিপক্ষে, এই বিষয়গুলো কিন্তু তারা ক্ষমতায় ছিলেন, তারা জানেন। ফলে সাধারণ নাগরিক আমি বা মাহফুজুল্লাহ ভাই যখন একজন বিচারক সম্পর্কে প্রশ্ন তুলি আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, এর মধ্যে কিন্তু ব্যাখ্যা ভিন্ন রকম। আর শেষ কথা এইটুকু বলবো, বিশেষ আদালতের ব্যাপারে যেটি বলেছেন, 2 ভাগে ব্যাখ্যা করা যায়। আমি অর্ধেক গ্লাস ভরা দেখবো না খালি দেখবো। আমি সাংবাদিক হিসাবে মনে করি যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যদি জজ কোর্টে যেতেন বা যে কোনো একটা হাইকোর্টের আদালতে গেলে, এমনিই জানেন আমাদের আদালতের কত ভিড়, সাধারণ নাগরিকরা বিচারের জন্য অপেক্ষা করে, সেইখানে নিরাপত্তাজনিত যে একটা বড় ধরনের ঝামেলা পোহাতে হয়। এমনকি আমাদের গণমাধ্যম কর্মীরাই তো 200 লোক সেখানে যায়, ক্যামেরাম্যান রিপোর্টার মিলিয়ে। আদালতের আইনজীবী ক্ষমতার পক্ষে বিপক্ষে তারা যায় আরো 200-400 লোক গেলে বাকি লোকের অবস্থা কি? সে জায়গায় আমি মনে করি এটা এক ধরনের সমালোচনাও করতে পারে, আবার আমি মনে করি এক ধরনের জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, আদালতের নিরাপত্তা রাখার জন্য আমি বরং এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। যে আদালতটা যদি নিরপেক্ষ চলে, কোথায় হলো সেটা ব্যাপার না, বরং সাবেক প্রধানমন্ত্রীকে এক ধরনের শ্রদ্ধা জানিয়ে
তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই হয়তো সেটি করা হতে পারে, এটিও একটি ব্যাখ্যা হতে পারে। মঞ্জুর আমি ভাই- একটু একটা যোগ করে যে বিচারক নিয়োগ সম্পর্কে মঞ্জু প্রশ্ন তুলেছেন, তো আমার কথা হচ্ছে যে হ্যাঁ, অতীতে অনেক কিছুই হয়নি বাংলাদেশে। এখন বাংলাদেশের শুরু থেকে যদি আপনি ইতিহাস দেখেন, বহু জিনিস হয়নি। তো হয়নি বলে, অতীতে হয়নি বলে এখন আমরা করবো না, কারণ এই সরকারের আমলেও বিচারক কিভাবে মানে হবে, নিযুক্ত হবেন, এই সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, বিচারকরা অনেক দাবি করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো নীতিমালা প্রণীত হয়নি। আর ওই যে আদালতের নিরাপত্তাজনিত সমস্যা, এর আগে যখন বেগম জিয়া এই আদালতে এসেছিলেন, তখন সেখানে পুলিশ তার সমর্থকদের উপরে লাঠিচার্জ করেছে। কাজে ঢাকা, ওই যে পুরনো ঢাকার আদালতে গেলে ওখানে সমস্যা হবে, এখানে হবে না, কিন্তু এখানেও তো সমস্যা হয়েছে। কাজে সমস্যার বাইরে থাকে না, সমস্যাটা একটা জায়গায়, যেটা আমি ওর সঙ্গে একটা জায়গায় একমত, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। আমাদের একটা জিনিস মেনে নিতে হবে যে দুটি বড় রাজনৈতিক দল দেশে মানুষের রাজনৈতিক জগতে এমনভাবে আপনার আধিপত্য বিস্তার করে আছে